আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমরা আজকে আয়নিক বন্ধন গঠন কৌশল নিয়ে আজকের আলোচনা করব। রসায়নের পঞ্চম অধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, এবং এই অধ্যায় থেকে আমাদের এক সেট প্রশ্ন বেশিরভাগ সময় আসে। তো তার মধ্যে আয়নিক বন্ধনের কৌশল এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। তো আয়নিক বন্ধন কিভাবে গঠন করা যায় আমরা সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো। আয়নিক বন্ধন, প্রথমে আসি আমরা আয়নিক বন্ধন কিভাবে গঠিত হয় বা আয়নিক যৌগ কিভাবে গঠিত হয়। আয়নিক যৌগসমূহ সাধারণত একটা ধাতু এবং একটা অধাতুর সমন্বয়ে যে যৌগটা গঠিত হয় সেটাকে আমরা বলি আয়নিক যৌগ। তাহলে আয়নিক যৌগসমূহ একটি ধাতু এবং একটি অধাতুর সমন্বয়ে গঠিত হয়। তো আমরা এখন সেই আয়নিক যৌগগুলো কিভাবে গঠিত হয় সেটা নিয়ে আমরা এখন একটু কথা বলবো। আয়নিক যৌগ আমরা এইখানে দেখো যে বেশ কতগুলো আয়নিক যৌগ আমরা এখানে লিখছি, যেমন ম্যাগনেসিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, সোডিয়াম ফ্লোরাইড, ক্যালসিয়াম ফ্লোরাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, সোডিয়াম অক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড। যে সকল যৌগগুলো সাধারণত আমাদের পরীক্ষায় আসে আমরা তার মধ্যে থেকে কিছু যৌগ আমরা বেছে নিয়েছি এবং সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো প্রথমে যখন আমরা প্রশ্নে এরকম বলা হবে যে এত পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল দুটোর সমন্বয়ে কি ধরনের যৌগ গঠিত হয়, তো তখন আমাদের প্রশ্ন হবে যে মৌল দুটো আগে কি স্পেসিফিক ভাবে তাদের নামটা লিখব। লেখার পরে যখন দেখব যে তাদের মধ্যে একটি ধাতু এবং একটি অধাতু আছে, তাহলে তখনই আমরা বুঝে যাব এটার সমন্বয়ে আয়নিক যৌগ গঠিত হবে। তো আমরা যখনই আয়নিক যৌগ গঠিত হবে আমরা বুঝতেই পারলাম, তখন তোমার প্রথমে এই জিনিসটা আমরা করব যে আমরা সাপোজ যদি মৌল দুটো এরকম হতো যে সোডিয়াম আর ক্লোরাইড মানে ক্লোরিন, সোডিয়াম এবং যদি ক্লোরিন হতো তাহলে আমরা কি করতাম যে এই সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে। সোডিয়াম হচ্ছে ধাতু, ধাতুরা ইলেকট্রন ত্যাগ করে এবং সে একটি করবে না কয়টি করবে সেটা নির্ভর করে কিসের উপরে, সোডিয়ামের যোজনীর উপরে। সোডিয়ামের যোজনী কত আমরা জানি 1। তো সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করলো এবং সোডিয়াম আয়নে পরিণত হলো। এবার ক্লোরিন অধাতু, তো ক্লোরিন কি করবে, ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করবে। কয়টি, ক্লোরিনের যোজনী যত ততটি। তো আমরা জানি ক্লোরিনের যোজনী হচ্ছে একটি, ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন আয়নে পরিণত হলো। এবং তারপরে আমরা কি করলাম, এই সোডিয়াম এবং ক্লোরিন এই দুটো যোগ করে সোডিয়াম আয়ন আর ক্লোরাইড আয়ন এইভাবে লিখব এবং টোটালে আমাদের বিক্রিয়াটা এরকম হবে, সোডিয়াম ক্লোরাইড যৌগ গঠিত হবে। এটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে বা ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে কিভাবে হয় আমরা সেটা একভাবে দেখালাম, এবং অন্যভাবে ডায়াগ্রামের মাধ্যমে যখন আমাদের দেখাতে বলবে তখন ডায়াগ্রামটা হচ্ছে কেমন, এমনটাই। মানে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত আমরা জানি, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে কত, সোডিয়ামের 11। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11 এবং ক্লোরিনের পারমাণবিক সংখ্যা কত, 17। তাহলে সোডিয়ামে কতটি ইলেকট্রন আছে, 11টি, এবং ক্লোরিনে 17টি ইলেকট্রন আছে। তো আমরা সেই ইলেকট্রনগুলো বিভিন্ন শেলে আমরা সেগুলো দিব। তো এটা নিয়ম আছে যে প্রথম শেলে কয়টি, 2টি ইলেকট্রন, দ্বিতীয় শেলে 8টি, তৃতীয় শেলে কয়টি, 18টি। তো এইভাবে আমাদের সূত্রটা কেমন যে 2n²। তো যদি প্রথম শেলে হয় তাহলে 2 * 1² সমান কয়টি হবে, 2টি। তারপরে যদি আমরা এখানে 2টি দেই তাহলে 2n² সূত্রে হবে, এখানে যদি n সমান 1 হয়, n সমান 1, আর এখানে যদি n সমান 2 হয় তাহলে 2 * 2² n সমান যদি 2 হয় তাহলে 2 × 4 = 8টি। যদি n সমান 3 হয়, যদি n সমান 3 হয় 3 × 9 = 18টি। তো এইভাবে আমরা প্রত্যেকটা শেলে ইলেকট্রন আমরা দেখাবো। তো এখন আমরা সোডিয়ামের প্রথম শেলে 2টি, তারপরে শেলে 8টি এবং লাস্ট শেলে কটা থাকে তাহলে 10 আর 1 11। তো আমরা লাস্ট শেলে একটি ইলেকট্রন দিলাম।
এবার ক্লোরিনের কয়টি ইলেকট্রন আছে? 17টি, প্রথম শেলে 2টি, দ্বিতীয় শেলে 8টি, আর তৃতীয় শেলে কয়টি হবে? 7টি ইলেকট্রন। তো আমরা এভাবে এখানে 7টি ইলেকট্রন দিয়ে দিলাম। এবার আমাদের সোডিয়াম কি করবে? একটি ইলেকট্রন ত্যাগ করবে, আর ক্লোরিন সেই ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করছে, দেখো কিভাবে আমরা দেখাচ্ছি, ঠিক এইভাবে আমরা দেখাবো। এবার কি হলো? সোডিয়াম একটি ইলেকট্রন যখন ত্যাগ করলো তখন লাস্টের শেলটা কিন্তু আর থাকছে না। তাহলে কি হচ্ছে? সোডিয়ামের এখন দুটো শেল বিদ্যমান। প্রথম শেলে কয়টি হবে? প্রথম শেলে 2টি এবং পরের শেলে 8টি, মোট 10টি ইলেকট্রন। এবং সোডিয়াম কোন মৌলের ইলেকট্রন বিন্যাস অর্জন করলো? 10টি নিয়ন। তাহলে নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করলো। আমরা জানি প্রত্যেকটি মৌলের ইলেকট্রন ত্যাগ অথবা গ্রহণের মাধ্যমে তারা নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায়। এবং নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস যখনই সে অর্জন করে তখনই সে সবচেয়ে বেশি স্থিতিশীলতা অর্জন করতে পারে, এবং সেই অবস্থায় তখন আর তাকে আর বিক্রিয়া করা লাগে না। এটা সবারই বৈশিষ্ট্য। তো আমরা ক্লোরিন কি হলো? ক্লোরিনের লাস্ট শেলে একটি ইলেকট্রন কম ছিল, ঘাটতি ছিল অষ্টক পূর্ণ করতে। তো সে সোডিয়ামের একটি ইলেকট্রন নিয়ে দেখো লাস্ট শেলে 8টি ইলেকট্রন। এখন সোডিয়ামের কয়টি ইলেকট্রন হলো? 18টি। তাহলে সোডিয়াম কোন মৌলের ইলেকট্রন বিন্যাস? সোডিয়াম আর মৌলের ইলেকট্রন বিন্যাস অর্জন করলো, অর্থাৎ 18টি। তো এভাবে আমরা সাধারণত আয়নিক যৌগগুলো গঠন করব। আয়নিক যৌগ গঠন করব। এখন যদি আমরা এখানে সোডিয়াম এবং ক্লোরিন বাদ দিয়ে যদি অন্য কোনো মৌল আমরা এখানে দিই তাহলে কিভাবে করা যায় সেটা একটু দেখি। তো আমরা এইখানে দেখো যে সোডিয়াম আর ফ্লোরাইড, সোডিয়াম এবং ফ্লোরাইড যদি এটা নিয়ে আমরা কাজ করি, তো সোডিয়ামও জানি একযোজী মৌল, ফ্লোরাইডও একযোজী মৌল, তাহলে সোডিয়াম ফ্লোরাইড একদম সেম একই ভাবে হবে। তখন শুধুমাত্র কি হবে? এই ক্লোরিনের জায়গায় আমরা কি লিখব? ফ্লোরিন। ক্লোরিনের জায়গায় কি লিখব? ফ্লোরিন। ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা কত? 9। তাহলে ফ্লোরিনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি লাস্টের শেল তো থাকছে না, ফ্লোরিনের 9। তাহলে প্রথম শেলে 2টো আর দ্বিতীয় শেলে কয়টি? 7টি। দ্বিতীয় শেলে কয়টি হবে? তখন হবে দ্বিতীয় শেলে 7টি। তখন সোডিয়ামের এই ইলেকট্রনটা এই ফ্লোরিনের এখানে এসে অবস্থান নেবে, এবং সেই ক্ষেত্রে আমার গঠন কৌশলটা তখন এরকমটাই হবে। তো এইভাবে আমরা সাধারণত মৌলগুলো আয়নিক যৌগ গঠন করতে পারি। ধাতু এবং অধাতু সমন্বয়, একটা কথা মাথায় রাখবো, ধাতু এবং অধাতু মিলে কিন্তু আয়নিক যৌগ, আর অধাতুই হয় সমযোজী যৌগ। তো আমরা আরো কিছু যৌগ আছে যেগুলো আমাদের আসলে পরীক্ষার সময় করতে যেয়ে আমরা সবাই সমস্যায় পড়ি। তো সেই যৌগগুলোর মধ্যে আমরা এখন ম্যাগনেসিয়াম ক্লোরাইড, আমরা ম্যাগনেসিয়াম ক্লোরাইডটা একটু দেখাই। ম্যাগনেসিয়াম ক্লোরাইডটা কিভাবে হয়? তো ম্যাগনেসিয়াম ক্লোরাইড যৌগ গঠন যদি আমরা দেখাতে চাই তাহলে কেমন হবে? ম্যাগনেসিয়াম প্রথমে হচ্ছে ম্যাগনেসিয়াম। তো ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা কত? আমরা জানি ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 12। তাহলে ম্যাগনেসিয়ামের 12টা হলে প্রথম শেলে কটা হয়? 2টো। দ্বিতীয় শেলে কটা হবে? দ্বিতীয় শেলে হবে 8টা। তাহলে 8 আর 2 মিলে হয় কয়টি? 10টি। তাহলে আর হাতে থাকে আমাদের এখনো 2টো ইলেকট্রন, তার জন্য তাহলে তৃতীয় শেলও কাজে লাগবে। তাহলে এইখানে আমরা দিলাম অবশিষ্ট 2টি, আর এইখানে আমরা কি দেব? ক্লোরিন, তাই তো? ম্যাগনেসিয়াম ক্লোরাইড। এবং এই ম্যাগনেসিয়াম ক্লোরাইডের আয়নিক যৌগ যখন তুমি গঠন করবা, আয়নিক যৌগ গঠন করার সময় এইখানে ম্যাগনেসিয়াম দিয়ে ম্যাগনেসিয়াম আমরা কি করব? ম্যাগনেসিয়াম আমরা কি করব? দেখো যে ম্যাগনেসিয়াম, এখানে ম্যাগনেসিয়াম কয়টি ইলেকট্রন ত্যাগ করবে? ম্যাগনেসিয়াম 2টি ইলেকট্রন ত্যাগ করবে, ত্যাগ করে ম্যাগনেসিয়াম 2 প্লাস হবে, প্লাস 2টো ইলেকট্রন। এবং ক্লোরিনের ক্ষেত্রে কি হবে? ক্লোরিন তাহলে কটা নিচ্ছে এখানে? 2টি ক্লোরিন, তাহলে 2 ক্লোরিন, তাহলে 2টো ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে সেটা ক্লোরাইড আয়নে পরিণত হবে।
ক্লোরাইড আয়ন। তাহলে সামগ্রিক বিক্রিয়াটা দাঁড়াচ্ছে কেমন, যে ম্যাগনেসিয়াম প্লাস 2 ক্লোরিন, এখানে হচ্ছে ম্যাগনেসিয়াম আয়ন প্লাস 2 ক্লোরাইড আয়ন বা ম্যাগনেসিয়াম ক্লোরাইড। এভাবে আমরা প্রথমে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে কিভাবে হয় সেটা আমরা দেখালাম এবং পরবর্তীতে ডায়াগ্রামের মাধ্যমে আমরা সেই জিনিসটা আবার দেখাচ্ছি। দেখো, তো ডায়াগ্রামের মাধ্যমে ক্লোরিন আমরা কয়টি ইলেকট্রন, ক্লোরিনের প্রথম শেলে হবে 2টি, দ্বিতীয় শেলে 8টি এবং তৃতীয় শেলে কয়টি ইলেকট্রন হবে, তৃতীয় শেলে আমরা সবাই দেখতে পাচ্ছি তৃতীয় শেলে হবে ক্লোরিনের 7টি ইলেকট্রন। এখন আমাদের প্রশ্ন হলো যে আমার ক্লোরিন কয়টি ছিল, আমার ক্লোরিন ছিল 2টি, তাহলে আমরা এখানে কয়টি ইলেকট্রন কয়টি ক্লোরিন দেখাচ্ছি, ক্লোরিন 1টি, তা তো হবে না। তাহলে আমাদের কি করতে হবে, তাহলে আমাদের এখানে 2টি ইলেকট্রন এভাবে যদি তুমি দাও তাহলেও কিন্তু হয়। যে আমরা এর আগে কি করতাম, এই ক্লোরিন দুই পাশে দুটো ক্লোরিন দিয়ে দিতাম, দুই পাশে দুটো ক্লোরিন আঘাতের সময়টা আমাদের বেশি লাগে। তো আমরা সেই নিয়মটা বাদ দিয়ে এখন হচ্ছে কি যে কয়টি পরমাণু হবে আমরা সেই কয়টি না আঁকায় শুধু একটি আঁকায় বাকিগুলো সংখ্যা দিয়ে প্রকাশ করব। তাহলে এখন আমরা এখান থেকে দেখাতে পাচ্ছি যে এইখানের ইলেকট্রনটা কিন্তু এইভাবে এখানে চলে যাবে, ম্যাগনেসিয়ামের ইলেকট্রনগুলো ক্লোরিন এইভাবে যাবে। ক্লোরিন কয়টি আছে, দুটো ক্লোরিন, তাহলে দুটো ইলেকট্রনই নিয়ে নেবে। তাহলে ম্যাগনেসিয়ামের কাছ থেকে যদি দুটো ক্লোরিন দুটো ইলেকট্রন নিয়ে নেয় তাহলে ম্যাগনেসিয়ামের অবস্থা কি দাঁড়াবে, ম্যাগনেসিয়ামের প্রথম শেলে দুটো ছিল, এই দুটো থাকবে। তারপরে হচ্ছে ম্যাগনেসিয়ামের দ্বিতীয় শেলে যে কয়টি ইলেকট্রন ছিল সেই কয়টি তো অবশ্যই থাকবে। এবং ম্যাগনেসিয়ামের শেষ শেলে ছিল কয়টি ইলেকট্রন, ম্যাগনেসিয়ামের শেষ শেলে ছিল 2টি ইলেকট্রন। তো দুটো ক্লোরিন এই 2টি ইলেকট্রনই কিন্তু গ্রহণ করে নিচ্ছে, যার ফলে ম্যাগনেসিয়ামের শেষ শেলটা আর থাকবে না। তো এবার হচ্ছে ক্লোরাইড ওই দুটো ইলেকট্রন গ্রহণ করে কি অবস্থা হচ্ছে দেখো, যে ক্লোরাইডের এইখানে 8টি আছে দ্বিতীয় শেলে, তারপরে তৃতীয় শেলে কিন্তু আবারও কয়টি হবে, তৃতীয় শেলে 100% 8টি হবে। তো ক্লোরাইড আয়ন আমরা এখানে দিয়ে দিলাম। তো এখানে কয়টি ক্লোরিন ছিল, 2টি ক্লোরিন, আমরা এখানে 2 সংখ্যাটি দিয়ে দিলাম, ঠিক আছে, 2 আমরা এখানে দিয়ে দিলাম। তো দিয়ে দিলে এভাবে যদি আমরা যৌগ গঠন করি তাহলে সম্ভব করা যাবে। তো এভাবে আমরা ম্যাগনেসিয়াম ক্লোরাইডের আয়নিক যৌগ গঠনের ক্রিয়া কৌশল বা আয়নিক বন্ধন গঠনের ক্রিয়া কৌশল আমরা দেখালাম। তো এরপরে আমরা যদি আরো একটু জানতে চাই, আরো ভালো করে জানতে চাই, তো মনে করো যে আমাদের এর মধ্যে এই অ্যালুমিনিয়াম অক্সাইড আছে, অ্যালুমিনিয়াম অক্সাইডটা এখানে অ্যালুমিনিয়াম দুটো আছে, অক্সিজেন 3টা আছে, এটা স্যার কিভাবে করা যায়, যদি এরকম প্রশ্ন আমাদের মাথায় আসে তাহলে আমরা এটা নিয়ে একটু কথা বলবো। তাহলে এখন আমরা কি করব, অ্যালুমিনিয়াম অক্সাইড, তো আমরা অ্যালুমিনিয়াম অক্সাইডটা একটু দেখাই যে কিভাবে অ্যালুমিনিয়াম অক্সাইডটা করা যায়। তো প্রথমে আমরা কি করব যে অ্যালুমিনিয়াম আমরা যৌগটা Al2O3 অ্যালুমিনিয়াম অক্সাইড এর বন্ধন গঠনের ক্রিয়া কৌশল বলে আমরা এখানে লিখব। লেখার পরে হচ্ছে অ্যালুমিনিয়াম আমরা কয়টা নিচ্ছি, দুটো অ্যালুমিনিয়াম আমরা জানি একটা অ্যালুমিনিয়াম কয়টা ইলেকট্রন ত্যাগ করে, একটা অ্যালুমিনিয়াম 3টা ইলেকট্রন ত্যাগ করে। কিভাবে বুঝবো যে অ্যালুমিনিয়ামের যোজনী 3, তাহলে ও 3টা ইলেকট্রন ত্যাগ করবে, যেহেতু অ্যালুমিনিয়াম ধাতু। তাহলে অ্যালুমিনিয়াম দেখা যাচ্ছে কয়টা আছে, দুটো, একটা অ্যালুমিনিয়াম যদি 3টে ইলেকট্রন ত্যাগ করে তাহলে দুটো অ্যালুমিনিয়াম কয়টা ইলেকট্রন ত্যাগ করবে, দুটো অ্যালুমিনিয়াম 3 গুণ 6টা ইলেকট্রন ত্যাগ করবে। তাহলে আমরা সব সময় কিন্তু অ্যালুমিনিয়ামের মাথায় 3+ হবে। তুমি এখানে অ্যালুমিনিয়াম যত সংখ্যকই দাও না কেন
অ্যালুমিনিয়ামের মাথায় কিন্তু 3+ হবে, ও যে কয়টি করে ত্যাগ করে একটা একটা অ্যালুমিনিয়াম মৌল বা পরমাণু যে কয়টি ইলেকট্রন ত্যাগ করে সেই কয়টি কিন্তু এর মাথায় দিতে হবে। দুটো বা তিনটে বা চারটে অ্যালুমিনিয়াম হলে ওর মাথায় যে তত গুণ হবে তা কিন্তু নয়। তাহলে দুটো অ্যালুমিনিয়াম আমরা এখানে দিয়ে দিলাম। তাহলে এ কয়টি ইলেকট্রন ত্যাগ করলো? 3 গুণ 6টি ইলেকট্রন ত্যাগ করলো। তো অক্সিজেন আমরা একটু নেই। অক্সিজেন কয়টা ইলেকট্রন গ্রহণ করবে? আমরা অক্সিজেন কয়টি নিচ্ছি? 3টি অক্সিজেন। তাহলে 3টি অক্সিজেন 3 গুণ 6টা ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে আমরা দেখি 6টি ইলেকট্রন আমরা এখানে দিয়ে দিলাম। দিলে কি হলো? 3O2-, কারণ কি অক্সিজেনের যোজনী কত? 2। তাহলে অক্সিজেন 2- হবে, অর্থাৎ অক্সিজেন ঋণাত্মক আয়নে আয়নিত হবে। তো সামগ্রিক বিক্রিয়াটা কি হবে? 2 অ্যালুমিনিয়াম প্লাস 3 অক্সিজেন, অ্যারো চিহ্ন দিয়ে হবে 2Al প্লাস, তোমরা একদম দেখে দেখে উপরে যা লিখছো তাই দেখে দেখে এখানে লিখবা, প্লাস 3O2-, বা আমরা সামগ্রিক এই বিক্রিয়াটা লাস্টে আমরা কি যৌগ গঠন করবে? অ্যালুমিনিয়াম অক্সাইড। তাহলে কি হবে? Al2O3। দেখো যে আমরা এখানে অ্যালুমিনিয়াম দুটো, এখানে দুটো আছে, অ্যালুমিনিয়াম অক্সিজেন 3টে, এখানে অক্সিজেন পরমাণু 3টে আছে। ঠিক আছে না? তাহলে হ্যাঁ, অ্যালুমিনিয়াম অক্সাইড আমরা এভাবে ইলেকট্রন দিয়ে আমরা দেখালাম, ইলেকট্রন ত্যাগ এবং গ্রহণ দিয়ে। এখন সেটা যদি ডায়াগ্রামের মাধ্যমে দেখায় তাহলে কেমনটা হয়? দেখো যে অ্যালুমিনিয়াম আমরা দিলাম, অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা কত? অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 13। তাহলে অ্যালুমিনিয়ামের প্রথম শেলে কটা হবে? দুটো। দ্বিতীয় শেলে হবে কয়টা? 8টা। এবং তৃতীয় শেলে কয়টি হবে? অ্যালুমিনিয়ামের তৃতীয় শেলে হবে 3টি ইলেকট্রন, তাই তো নাকি? অবশ্যই তাই। তো আমরা এর পাশে একটা দিয়ে দিলাম। প্লাস এখানে অক্সিজেন, অক্সিজেনের কয়টি ইলেকট্রন? অক্সিজেনের হচ্ছে 8টি, মানে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8, তাহলে ওর ইলেকট্রন সংখ্যা হবে 8। আমরা জানি একটি পরমাণুর পারমাণবিক সংখ্যা যত হয় সেই পরমাণুতে মোট ইলেকট্রনের সংখ্যা ঠিক ততটি হয়, যতক্ষণ সে ইলেকট্রন আদান অথবা প্রদান না করে। আর ইলেকট্রন আদান অথবা প্রদান করলে তার ইলেকট্রন সংখ্যা শুধু চেঞ্জ হতে পারে, কিন্তু পারমাণবিক সংখ্যা কিন্তু কখনোই চেঞ্জ হয় না। কোনো মৌলের পারমাণবিক সংখ্যা কোনোদিনও চেঞ্জ হয় না। তাহলে এটা এদের একটা পারফেক্ট বৈশিষ্ট্য, প্রত্যেকটা মৌলের জন্য একদম নির্দিষ্ট বৈশিষ্ট্য যে ওই মৌলের পারমাণবিক সংখ্যা কখনোই চেঞ্জ হবে না। যদি আইসোটোপ হয় তাহলেও তোমরা দেখবে যে ওই পারমাণবিক সংখ্যা একই আছে, শুধু ভর সংখ্যাটা চেঞ্জ হয়। তো এই ভর সংখ্যা কি কারণে চেঞ্জ হয়? নিউট্রন সংখ্যা চেঞ্জ হওয়ার কারণে। ঠিক আছে? তো আমরা ওটা থাক, আমরা অক্সিজেনের কাছে চলে আসি। অক্সিজেনের কয়টা হচ্ছে ইলেকট্রন? 8টা। আমরা প্রথম শেলে দুটো আর লাস্ট শেলে কয়টি দেব? তাহলে আমরা লাস্ট শেলে দেব 6টি। দুই আর 2 4 আর 2 6টা। ঠিক আছে? অক্সিজেনের লাস্ট শেলে আমরা কয়টি দিলাম? 6টি। তো অ্যালুমিনিয়াম কয়টি ছিল? 2টি, আমরা 2 দিলাম। অক্সিজেন ছিল 3টি, 3 দিলাম। তাহলে আমরা জানি যে অ্যালুমিনিয়াম 6টি ইলেকট্রন ত্যাগ করবে, কারণ হচ্ছে একটা অ্যালুমিনিয়াম 3টে ত্যাগ করবে, লাস্ট শেলে 3টে ইলেকট্রন। তাহলে এই অ্যালুমিনিয়াম আছে কয়টি? 2টি, তাহলে 3 গুণে 6টি ইলেকট্রন ত্যাগ করবে। তো সেই হিসাবে একটা অক্সিজেন কয়টি করে ইলেকট্রন গ্রহণ করবে? একটা অক্সিজেন একটা অক্সিজেন পরমাণু 2টি করে ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে এভাবে একটা অক্সিজেন দুটো গ্রহণ করলো, 3টে অক্সিজেন 3 গুণে 6টা ইলেকট্রন গ্রহণ করবে। তো সর্বশেষ ডায়াগ্রামের পরিস্থিতি এমনটা হবে, অ্যালুমিনিয়াম আয়ন তখন হচ্ছে লাস্ট শেলে 3টি ইলেকট্রন, এই 3টি ইলেকট্রন ত্যাগ করবে। ত্যাগ করলে ফার্স্ট শেলে কয়টি ছিল? 2টি, এবং লাস্ট শেলে
এখন দাঁড়াবে তাহলে 8টি ইলেকট্রন। তাহলে অ্যালুমিনিয়াম কোন মৌলের ইলেকট্রন বিন্যাস অর্জন করছে? অ্যালুমিনিয়ামের সর্বশেষ ইলেকট্রন ত্যাগের পর কয়টি দাঁড়ালো? 10টি ইলেকট্রন। তাহলে সে নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করছে। তো এখানে আমরা 2 দিয়ে দেব। আর ক্লোরিন না অক্সিজেন, তাহলে অক্সিজেনের লাস্ট শেলে কয়টি ইলেকট্রন হবে? অক্সিজেনের ফার্স্ট শেলে হবে 2টি আর লাস্ট শেলে কিন্তু তখন 8টি হয়ে যাবে। তাহলে অক্সিজেনও আমরা কিন্তু দেখতে পাচ্ছি 8 আর 2 10টি অক্সিজেনও কিন্তু তাহলে নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করছে। অক্সিজেনের মাথায় আমরা কি দেব? 2-। আমরা কিন্তু একটা জিনিস জানি কিনা যে আধান অক্সিজেন কি আয়নে পরিণত হয়েছে বা আধান, এই আধানের কিন্তু সংখ্যার পরে প্লাস মাইনাস হয়। আর যদি জারণ সংখ্যা হয়, যদি জারণ সংখ্যা হিসেবে আমরা লিখতাম তাহলে কিন্তু এই সংখ্যার আগে প্লাস মাইনাস আমরা দিতাম, সংখ্যার আগে প্লাস মাইনাস। তো এই বিষয়টা নিয়ে আমাদের মোটামুটি হচ্ছে সপ্তম অধ্যায়ে আমাদের বলা আছে যে জারণ সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয়। আমরা সপ্তম অধ্যায়ে গেলে তখন এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আজ আমরা এই আয়নিক যৌগ গঠনের বা আয়নিক বন্ধন গঠনের ক্রিয়া কৌশল কিভাবে আয়নিক বন্ধন আমরা গঠন করতে পারি সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করলাম। আমরা আগামী ক্লাসে সমযোজী যৌগ কিভাবে গঠন করা যায় বা সমযোজী বন্ধন কিভাবে গঠন করা যায় আমরা সেটা নিয়ে আগামী ক্লাসে বিস্তারিত আলোচনা করব। আর তোমরা এইখানে আমি বাকি আরো কয়েকটি যৌগের নাম লিখে দিয়েছি, তো তোমরা এই কয়েকটি যৌগ বাড়িতে প্র্যাকটিস করবে। এভাবে ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ তোমরা দেখানোর পরে ডায়াগ্রামের সাহায্যে এই চিত্রটা আঁকিয়ে দিলে হয়ে যাবে। তো আজকের মতো এখানে আমি আমার ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।